আপনি ঠিক কখন এই ইঁদুর দৌড়ে যোগ দিয়েছেন এটা হিসাব করা কঠিন, কিন্তু নিশ্চিত থাকুন আপনি এই দৌড়ে আছেন। ক্লাস 10-এ পড়ার কথা মনে আছে? সামনে মাধ্যমিক পরীক্ষা, পাটিগণিত বীজগণিতের অঙ্ক, প্যাঁচ লাগাচ্ছে বিজ্ঞানের জটিল সব সূত্র, ভোরে ওঠে টিউশনে ছোটা, রাত জেগে পড়াশোনা করা। বয়সের তুলনায় অনেক বেশি কর্মব্যস্ত একটা সময় নিশ্চয়ই কাটিয়েছেন তখন। আমরা সবাই কাটিয়েছি। সেই সময় শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই বলেছেন, এই তো আর কটা দিন, মাধ্যমিক পরীক্ষাটা শেষ হলেই জীবনে শান্তি আর শান্তি। জীবনের নানা এপিসোডে আপনি এই কথাগুলো নিশ্চয়ই শুনেছেন অনেকবার, অনেকের মুখে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দাও, কলেজে উঠলেই তো স্বাধীনতা। একবার জব লাইফে বা যে কোনো কাজে ঢোকো, নিজের টাকায় আয়েশ করার মজাই অন্যরকম। শুনেছেন না এইসব? জীবনের এই পর্যায়গুলোর মধ্যে আপনার যদি কিছু বাকি থাকে তাহলে অবশ্যই আপনি এই কথাগুলো শুনবেন। আজ জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে দেখুন তো, আপনি কি হিসাবগুলো মেলাতে পারছেন? কি মনে হয় এই এপিসোডগুলো কোনোটা পার করার সময় জীবন খানিকটা হলেও সহজ হয়েছে, সুন্দর হয়েছে? হয়নি, আর হবেও না। মিথ্যা একটা মরীচিকার আশায় আমরা ছুটেছি ঠিকই, আমাদেরকে ছোটানো হয়েছে, কিন্তু হিসাব মেলেনি। ছুটতে ছুটতে ধরতে পারিনি সুখ কেউই, কারণ ওই যে বললাম, আপনি আছেন ইঁদুর দৌড়ে। র্যাট রেস তথা ইঁদুর দৌড় মূলত অর্থনীতির পরিপ্রেক্ষিতে এই শব্দটি ব্যবহার করা হলেও এর বিস্তার সুদূরপ্রসারী। উদ্দেশ্যবিহীনভাবে প্রতিযোগীরা মনোভাব নিয়ে অন্ধের মতন ছুটে চলা বোঝাতেই ব্যবহৃত হয় এই ট্রামটা। মানুষ হলেও আমরা সবাই নেশার মতন অন্ধ হয়ে ছুটছি সফলতার পেছনে। মানুষের জীবনের সাথে র্যাট রেস ট্রামটির ব্যবহারও ঠিক এই কারণে। আপনার আমার ছোটাটা শুরু হয়েছিল ঠিক জন্মের পর থেকেই। ছোটবেলায় ছুটেছি স্কুলের দিকে শিক্ষার লোভে, কিন্তু সেই শিক্ষাটা কি আমরা তখন তাও জানতাম না। আমরা সেই দিন ছুটেছিলাম কারণ আমাদেরকে ছোটানো হয়েছিল বলে। তারপরে দিন কাটতে থাকে, তারপরে চোখের সামনে এসে দাঁড়ায় বোর্ড এক্সাম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। অনেকে পড়াশোনা করে কিংবা টুকচাই করে হলেও কোনো ক্রমে স্কুল জীবনটা শেষ করি। তারপরে আমরা আবার ছুটতে শুরু করি। কেউ ছুটে কাজকর্মের দিকে, কেউ বা ছুটে কলেজের দিকে। শিক্ষার লোভে নয়, ডিগ্রির লোভে। হ্যাঁ, ঠিকই বলছি। অনেক মানুষকেই দেখা গেছে যে পড়াশোনা আর ভালো লাগে না, কলেজে দৌড়াচ্ছে কারণ ডিগ্রি না হলে চাকরি কে দেবে। দিন যায়, মাস যায়, বছর যায়, চোখের পাতাটা না ফেলতে ফেলতেই কলেজ জীবন শেষ। এবারে আপনার কাছে আছে দুহাত ভরা ডিগ্রি, তাকে নিয়ে আবার ছুটতে চালু করলেন চাকরির দিকে। দেশের যা অবস্থা, চাকরি পাওয়া খুবই কঠিন। চাকরি যদি পান বা না পান, আপনার জীবনে আলাদা কিছুই হবেনি। ধরা যাক আপনি একটি চাকরি পেয়েছেন, এবারে আপনি আবার দৌড়াচ্ছেন। এতদিন দৌড়েছিলেন স্কুল কলেজের দিকে, এবারে দৌড়াচ্ছেন অফিসের দিকে, যেখানে আপনি আপনার মতন হাজারো মানুষকে দেখবেন। 1-2 বছর কাটতে না কাটতেই চালু হলো আপনার জন্য মেয়ে খোঁজা। কিছু মাস পর খুব বড় করে হলো আপনার বিয়ে। 1 বছর কাটতে না কাটতেই হলো একটি ছেলে। এবারে চালু হলো আসল খেলা। এবারে আপনি তাকে সেই একই রাস্তায় দৌড় করাবেন যেই রাস্তা থেকে আপনি এসেছেন। এবারে আপনার জীবনে আপনি আবার দৌড়াতে চালু করলেন, কিন্তু দ্বিগুণ বেগে। ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবেন, একটা গাড়ি কিনবেন, বাবা মার মাসের ওষুধ, ঘরের খরচ, এগুলো তো আপনার আর একই বেতনে হবে না। এর জন্য আপনি আরো বেশি করে কাজ করছেন, বেশি টাকার আশায়। এবারে আপনি আবার দৌড় দিলেন, খুব জোরেই দৌড়টা দিলেন, বেশি করে টাকা কামানোর জন্য। এই দৌড়টার শেষ কোথায় জানেন? যখন আপনার বয়স 60-এ গিয়ে দাঁড়াবে, তখন আপনার দুহাত খালি, শরীরের বলটাকেও হারাবেন। তাকিয়ে থাকবেন নিজের ছেলেদের মুখের দিকে। কিসের জন্য? দুমুঠো খাওয়ার জন্য। তারপরে চেয়ারে বসে বসে আপনি ভাববেন, সারা জীবন তো খেটেছি একটু আনন্দের লোভে, কিন্তু সেই আনন্দটা কই? সেই আনন্দের গুড়ে বালি। আপনি যেরকম ভাবে আপনার জীবনটা কাটাতে চেয়েছিলেন সেরকম ভাবে আর কাটানো হলো না। যদি আপনি আপনার জীবনটাকে একটি কাগজে লিখেন, তাহলে পুরো পৃথিবীর 90% মানুষের সাথে আপনার জীবন ম্যাচ করে যাবে। কারণ পৃথিবীর এই 90% মানুষই ফেঁসে আছে এই ইঁদুর দৌড়ে। আপনি কি এই ইঁদুর দৌড় থেকে বেরোতে চান? তাহলে চলুন আমার সাথে সমাধানের দিকে। এই ইঁদুর দৌড় থেকে বার হওয়ার জন্য আপনাকে আপনার মেন্টাল প্রোগ্রামিং চেঞ্জ করতে হবে। এই 3টে লেভেলে আপনাকে আপনার মেন্টাল প্রোগ্রামিং চেঞ্জ করতে হবে। সব থেকে প্রথমে নাম্বার 1, মেকিং মানি। আপনি কি শুধু টাকা কামাতে চান? তাহলে যান জব করুন। কিন্তু যদি আপনি
বড়লোক হতে চান, ওয়েলদি হতে চান, যদি আপনি টাইম ফ্রিডম চান, লোকেশন ফ্রিডম চান, যদি আপনি সমস্ত দিক থেকে সুবিধা চান, তাহলে আপনাকে বিজনেস করতেই হবে। আপনি একবার পৃথিবীর সমস্ত বড়লোক মানুষকে দেখেন, তারা কি জব করে? হ্যাঁ, এটা হতে পারে তাদের জীবনের প্রথমের দিকে, যখন তাদের কাছে হয়তো কিছুই ছিল না, তখন হয়তো জব করতে পারে, কিন্তু তারা ঠিক একদিন বিজনেস চালু করেছে। আপনি হয়তো আজ একটি চাকরি করছেন, সেই চাকরির বেতনেই আপনার জীবন চলছে, তাহলে আপনি শান্তভাবে সেই চাকরিটি করে যান, কিন্তু তার সাথে সাথে একটি বিজনেস চালু করুন। এবারে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে চাকরি করতে করতে আবার কি বিজনেস করা যায়। তাদের জন্য সবথেকে সহজ হচ্ছে ইন্টারনেট বিজনেস। যেমন আপনি ফ্রিল্যান্সিং করুন, কোনো স্কিল শিখুন, সার্ভিস দেওয়া চালু করুন। আপনি দেখবেন কিছু মাস বা বছরের মধ্যেই বিজনেস থেকে টাকা আসা চালু হয়ে গেছে। নাম্বার 2, ম্যানেজিং মানি। আমি সাধারণত সংগ্রাম করে টাকা কামিয়ে জীবন ধারণ করি। এই যে মাসে আমরা অল্প কিছু টাকা আয় করি, 10, 20, 30, 50 হাজার, অঙ্কটা যাই হোক না কেন, তার কতটুকু অংশ নিজের কাছে রাখতে পারি আমরা? প্রতি মাসে বেতনটা যখন অ্যাকাউন্টে ঢুকে মোবাইলে সেই মেসেজটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন, নাকি আসছে 30টা দিন, এই টাকায় কিভাবে সব ম্যানেজ করবেন, এই দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ে? প্রশ্নটার উত্তর ভাবতে থাকুন। আমরা পরিশ্রম করি কারণ আমরা জীবনে সফল হতে চাই, সুখী হতে চাই আর্থিক নিরাপত্তা। আজ একটা কোম্পানিতে জুনিয়র অফিসার হিসাবে যেই ছেলে বা মেয়েটা চাকরিতে ঢুকেছে, সে চাইবে 2 বছরের মধ্যে অফিসে তার নিজের দক্ষতা প্রমাণ করে সিনিয়র অফিসার, এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজার, একটার পর একটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে। কোম্পানি যদি তার পরিশ্রমের মূল্যায়ন না করে, তাহলে সে অন্য কোথাও যাবে। তারপরে সেই এক চক্র অনুসরণ করবে, 9টা থেকে 6টা পর্যন্ত নিজেকে উজাড় করে দিয়ে খাটবে, বিনিময়ে ভালো একটা বেতনের আশা করবে। এমনটাই তো হয় সব সময়, তাই না? দরিদ্র মানুষজনের কথা বাদই দিলাম, একটু ভালো অঙ্কের টাকা যারা আয় করেন বা চড়া বেতনে যারা চাকরি করেন, তাদেরকে উদাহরণ হিসাবে ধরি। আপনার বেতন 30,000 টাকা হলে সেই অনুযায়ী আপনি নিজের লাইফস্টাইল সাজাবেন। আপনি দৈনন্দিন কাজ থেকে মাসের বাজার, জরুরি কেনাকাটা সবকিছু ওই 30,000 টাকার মধ্যে সেরে ফেলার চেষ্টা করবেন। এখন হুট করে যদি আপনার ইনকাম মাসে 50,000 টাকা হয়ে যায়, তাহলে 30,000 টাকার সেই লিভিং স্ট্যান্ডে কিন্তু আপনি আর থাকবেন না। আর একটু বড় একটা বাড়ি নেবেন, পাশে ঝুলে অফিস যাওয়ার বদলে হয়তো কিস্তিতে একটি বাইক কিনবেন। অর্থাৎ আপনার আয় যেমন বেড়েছে, পাল্লা দিয়ে খরচও কিন্তু সেইভাবেই বেড়েছে। সঞ্চয়ের সুযোগটা তো হচ্ছেই না। আপনি যে এই পর্যায়ে দাঁড়িয়ে, কারণ আপনার একটাই ভুল, মানি ম্যানেজমেন্ট। আপনাকে কেউ কি বলেছিল সাকসেসফুল হবার মানে হলো সাকসেসফুল দেখানো? কে বলে যে সাকসেসফুল হবার মানে হলো গুচি আরমানি পরা, দামি জুতো পরা, দামি ঘড়ি পরা, দামি গাড়ি কেনা, বড় করে বিয়ে করা? কেউ কি বলেছিল আপনাকে? সব থেকে বোকা লোক সেই হয় যাদের কাছে বেশি টাকা নেই, কিন্তু বড় করে বিয়ে করার জন্য লোন নেয়, লাখ লাখ টাকা খরচ করে নিজের কাছে টাকা না থাকা সত্ত্বেও লোনের মাধ্যমে। আমি আপনাকে বলতে চাই, যদি আপনি এগুলো করে থাকেন, তাহলে কাকে দেখাচ্ছেন? সেই পৃথিবীকে, যেই পৃথিবীর মানুষেরা আপনার খুশির সময় আছে আর আপনার দুঃখের সময় হাত গুড়িয়ে নেয়। তাই আপনাকে বলছি, স্টপ শোয়িং অফ। শুধু আপনি আপনার জীবনে এটা ভাবুন, কিভাবে আপনি সাধারণ মানুষের মতন থেকে যেটা করতে চান সেটা যেন করতে পারেন। টাকাকে সেভ করুন, সেই টাকাকে ইনভেস্ট করুন, আর এরকম একটা স্টেজের দিকে মুভ করো যেখানে আপনাকে টাকাই টাকা বানিয়ে দেয়। এরকম একটা স্টেজের দিকে মুভ করো যেখানে আপনার টাকা আপনাকে এত টাকা কামিয়ে দেবে যেটাতে আপনি আরামের সাথে নিজের লাইফটা কাটাতে পারেন, কোনো কাজ করে ছাড়াই। নাম্বার 3, ম্যানেজিং লাইফ। টাকা কামানোই সব কিছু নয়। প্রচুর টাকা কামানো, জব করা, বিজনেস করা সব কিছু নয়। যদি জীবনে আপনার কাছে প্রচুর টাকা আছে কিন্তু কারো সাথে সম্পর্ক ভালো নেই, যতই টাকা দিয়ে দাও তুমি সেই সম্পর্কটাকে কিনতে পারবে না। না হলে আপনি ভাবুন, ছেড়ে যাওয়া প্রথম ভালোবাসার কথাটা 1000 কোটি টাকা দিলেও সে আর আসবে? কারণ তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। কি করবে সেখানে টাকা? আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্ক খারাপ, সেখানে কি করবে টাকা? ধরুন আপনি জীবনে টাকা কামিয়েই যাচ্ছেন, একদিন দেখবেন বয়সের শেষে এসে দাঁড়িয়ে আছেন। বয়সটা তখন আপনার 60। আপনি যখন নিজের লাইফের দিকে তাকিয়ে আছেন, দেখবেন হাতে টাকা আছে, কিন্তু সেই সময়টা নেই যেই সময়ে আপনি টাকাটা খরচ করতে পারবেন, নিজের বন্ধুদের সাথে হাসতে পারবেন। তাই আমি আপনাকে বলছি, জীবনে যখন টাকা ঠিকঠাক কামাচ্ছ, তখন সবাইকে টাইম দাও, পরিবার, বন্ধু ইত্যাদি মানুষজনকে। এই ভিডিওর শেষে আমি আপনাকে একটাই কথা বলতে চাই, দেখুন চেষ্টা করুন এখান থেকে বার হবার, না হলে দিন শেষে এবং জীবন শেষে আপনার জীবন হবে একই রকম। মানুষ হয়ে জন্মেছেন, ইঁদুরের মতন উদ্দেশ্যবিহীনভাবে দৌড়ে কেন সে জীবনের অপচয় করবেন বলুন? আয়, খরচ আর ব্যয়
র্যাট রেসের এই দুষ্ট চক্রের বাইরে বেরিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, বাঁচুন।